অশান্ত হয়ে উঠলো, রণক্ষেত্র হয়ে উঠলো বেলডাঙ্গা। শুক্রবার একটি বিশেষ দিন, সেই দিন ওরা একটু প্রতিবাদ করে থাকে। আমি তো করাইনি ঘটনাটা, জিন্দাবাড়ি এমনিতেও জমায়েত হয়ে প্রোগ্রাম করে। ওই সাংবাদিকটার কি দোষ ছিল যে ভিডিও জার্নালিস্টের মাথাটা ফাটিয়ে দেওয়া হলো? তার কি দোষ ছিল? মাথা অসহ্য যন্ত্রণা হচ্ছে। দেখুন, 2026-এর নির্বাচন যখন দোরগোড়ায়, সেই মুহূর্তে আবার কার্যত অশান্ত হয়ে উঠলো, রণক্ষেত্র হয়ে উঠলো বেলডাঙ্গা। এবার ব্যাপারটা হচ্ছে যে বেলডাঙ্গার টোটাল সেই ঘটনাটা কি, এবং সেটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিভাবে সেটাকে ম্যানিপুলেট করা হচ্ছে, সেটার পেছনে আসল সত্যিটা কি, পুরো ঘটনাটা পুরো পয়েন্ট ওয়াইজ ভেঙে ভেঙে বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু সঙ্গে থাকার অনুরোধ রইল। পয়েন্ট নাম্বার 1, ঘটনাটা আসলে কি, কিংবা সূত্রপাতটা কোথায়? আলাউদ্দিন শেখ একজন বছর 37-এর ভদ্রলোক। তিনি কাজ করতে গিয়েছিলেন আমাদের যে পড়শি রাজ্য ঝাড়খণ্ড, সেখানে। তিনি বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর এলাকার বাসিন্দা। এবার বিষয়টা কি হয়, ঝাড়খণ্ডে বৃহস্পতিবার তার ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার দেহ যেই মুহূর্তে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা হয়, অলরেডি তার খবরটা আসার পর এলাকার মধ্যে রীতিমতো একটা উত্তেজনা ছড়িয়েছিল, কিন্তু যেই মুহূর্তে তার দেহটা ফিরিয়ে নিয়ে আসা হয়, তারপর থেকেই কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে বেলডাঙ্গা। খবরের মাধ্যমে উঠে আসছে কি, যে তার পরিবার দাবি করছে যে সে একজন বাঙালি, সে ভিন রাজ্যে গিয়েছিল কাজ করতে, সেই কারণে তাকে নাকি পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এটা তার পরিবারের দাবি। আপনাদেরকে আগেই বলেছি যে তার যে মৃত্যুর খবর, সেই মৃত্যুর খবর এসে পৌঁছাতেই তার এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এরপর দেখবো যে শুক্রবার ঠিক কি কি হলো বেলডাঙ্গায়। জাতীয় সড়ক অবরোধ এবং ট্রেন অবরোধ। দেখুন, শিয়ালদা লালগোলা যে লাইন, সেই লাইনের মাধ্যমে কিন্তু ইস্টার্ন রেলওয়ে, সেই লাইনের মাধ্যমে বহু মানুষ ডেইলি বেসিসে যাতায়াত করেন। অনেক মানুষ বাড়ি ফেরেন, অনেক মানুষ কাজে আসেন, কলকাতা উত্তরবঙ্গের দিক থেকে প্রচুর মানুষ আসেন। শুক্রবার কার্যত বেশ কিছুক্ষণের জন্য সেই শিয়ালদা লালগোলা লাইন অবরোধের জেরে রীতিমতো যাকে বলে অবরুদ্ধ হয়ে গেল, ট্রেন সমস্ত দাঁড়িয়ে রইল, যার ফলে ট্রেন চলাচলে একটা চরম বাধা সৃষ্টি হলো এই ক্ষোভের জেরে। জাতীয় সড়কে কি হলো? জাতীয় সড়ক NH-12 পুরোপুরি অবরুদ্ধ করে দেওয়া হলো। টায়ার জ্বলছে, রাস্তার মধ্যে পুরোপুরি অবরুদ্ধ করে সেই রাস্তার মধ্যে প্রতিবাদ চলছে। দেখুন, প্রতিবাদ কোনো ভুল জিনিস নয়, কিন্তু এখানে একটা প্রশ্ন উঠে আসছে মানুষের তরফ থেকে, সোশ্যাল মিডিয়া নেটিজেন্সদের মধ্যে থেকে, যে উত্তরবঙ্গ থেকে বহু মানুষ প্রতিনিয়ত কলকাতার সাইডে আসেন, ট্রেনের মাধ্যমে আসেন, বাসের মাধ্যমে আসেন, দুটোই মেন রাস্তা। যখন মুর্শিদাবাদে এইরকম একটা জাতীয় সড়কে যখন সেই জায়গাটা আটকে দেওয়া হলো, সেটা যখন অবরুদ্ধ করে দেওয়া হলো সম্পূর্ণভাবে, সেই দিক থেকে যে অ্যাম্বুলেন্সগুলো আসছিল, তাদের কি পরিণতি হলো? কোনো রোগীর ক্ষতি হয়নি তো? কোনো প্রাণ চলে যায়নি তো? একটা যুবকের মৃত্যুর পর সেই প্রতিবাদ করতে গিয়ে প্রশ্ন উঠে আসছে, সেই ট্রেনে কোনো অসুস্থ মানুষ ছিলেন না তো? কোনো পরীক্ষার্থী ছিল না তো? যদি থেকে থাকে, তাহলে তাদের দিনটা আজকে কেমনভাবে গেল ভেবে দেখতে হবে। সাংবাদিকের উপর হামলা। শুক্রবার সোমা মাইতি, জি 24 ঘন্টার সাংবাদিক, মেনস্ট্রিম মিডিয়ার, তার দোষটা কি ছিল? তাকে অফিস থেকে অ্যাসাইনমেন্টে পাঠানো হয়েছিল, তিনি খবর কভার করতে গিয়েছিলেন, তার ভিডিও জার্নালিস্ট গিয়েছিল। সেই পরিস্থিতিতে গিয়ে রীতিমতো বেধড়ক মারধর করা হলো সোমা মাইতিকে, কার্যত তার মাথার সিটি স্ক্যান করতে হলো। সে যখন কথা বলছে সংবাদ মাধ্যমের সাথে, তার রীতিমতো সে শেয়ার করছে যে এই দিনটা তার জীবনে একটা দুঃস্বপ্ন ছিল। সব থেকে বেশি কষ্ট পাচ্ছি মাথা, মনে হচ্ছে মাথার মধ্যে কিছু একটা হয়েছে, মানে মাথা অসহ্য যন্ত্রণা হচ্ছে। ওই সাংবাদিকটার কি দোষ ছিল যে ভিডিও জার্নালিস্টের মাথাটা ফাটিয়ে দেওয়া হলো? তার কি দোষ ছিল? প্রতিবাদ করাটা কোনো ভুল কাজ নয়, কিন্তু সেখানে কোনো সাংবাদিককে এইভাবে গায়ে হাত তোলা হবে কেন? তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে এরকমও ছবি উঠে এসছে যে যেই মুহূর্তে জাতীয় সড়ক অবরোধ করা হচ্ছিল, যখন ট্রেন আটকানো হয়েছিল, পুলিশও আটকাতে পারেনি। রাজ্যের পুলিশ কার্যত সেখান থেকে দৌড়ে পালাচ্ছে জনতার ক্ষোভে, জনতার মারের ভয়ে। ভাবতে পারছেন রাজ্যের অবস্থাটা? রাজনৈতিক টানাপোড়েন কিন্তু থেমে থাকেনি। নেক্সট পয়েন্ট আসবো রাজনৈতিক টানাপোড়েনে। প্রথমে আসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়।
আজ তিনি শান্ত মাথায় যাচ্ছিলেন মহাকাল মন্দির, যেটা শিলিগুড়িতে হচ্ছে, তার শিলান্যাসের অনুষ্ঠানে। ভালো কথা। ঠিক সেই মুহূর্তে যে বিষয়টা হলো, সাংবাদিকরা তাকে প্রশ্ন করে বসলো বেলডাঙার এই অপরিস্থিতি, এই যে বিশৃঙ্খল অবস্থা, তার কথা। তার উত্তরে তিনি কি বললেন? সংখ্যালঘুদের বৈধ ক্ষোভ। বৈধ ক্ষোভ সেটা কি? একবারের জন্য আপনি ধরেও যদি নিই যে আপনার কথাটাই সঠিক, সংখ্যালঘুদের বৈধ ক্ষোভ, তাহলে সেই বৈধ ক্ষোভ থামানোর জন্য, এই রাজ্যের যে অচল অবস্থা সেটাকে থামানোর জন্য, সেটাকে ঠিক করার জন্য এক্স্যাক্টলি কোন স্টেপটা নিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী? প্রশ্ন উঠে আসছে। আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো। কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেও জমায়েত হওয়ার প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোরবেলা পার লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে, এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। প্লাস আজকে তার বক্তব্যে কিন্তু দেখা গেল রীতিমতো একটা রাজনৈতিক উস্কানির একটা স্বর, সেটা হবার পরোক্ষভাবে। তিনি একটা জায়গায় যাচ্ছেন মন্দিরের শিলান্যাস করতে, তার রাজ্যেরই আরেকজন বাসিন্দা, যিনি কিনা অন্য রাজ্যে গিয়ে মারা গেছেন। যখনই এরকম ভিন রাজ্যে কোনো পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়, আমাদের শাসক দলের নেতা নেত্রীরা কিন্তু এটাকে বিজেপি শাসিত রাজ্যে হয়েছে বলে কাটিয়ে দেন। কিন্তু এই ক্ষেত্রে কি সেম যুক্তি খাটে? কাকে উস্কাচ্ছেন? কাকে ভুল বোঝাচ্ছেন? জেএমএম কার সরকার? এটা কি বিজেপি সরকার? ঝাড়খণ্ডে কোনো বিজেপি সরকার রাজ করছে এই মুহূর্তে? ঝাড়খণ্ডের সরকার রয়েছে অন্য দলের, সেই দল জেএমএম পার্টি। এটা কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন মাননীয়া, এটা INDIA ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা পার্ট। সে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে যুক্ত ছিল। কংগ্রেসের এই ক্ষেত্রে স্ট্যান্ডটা কি? অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বসে থাকেননি। অধীর রঞ্জন চৌধুরী গেছেন সেই দিনই বিকেলে, যেদিনকে দেহ ফিরিয়ে আনা হয়েছে সেদিনই বিকেলে গিয়ে তিনি কিন্তু তার পরিবারের সাথে, ওই মৃত শ্রমিকের পরিবারের সাথে দেখা করেছেন। দেখুন, একদল যখন মরদেহ ফিরিয়ে এনে তার ক্রেডিট নেওয়ার চেষ্টায় থাকে, ঠিক সেই মুহূর্তে যখন আরেকটা দলকে বারবার দোষী প্রমাণ করার এখানে চেষ্টা করা হয়, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেউ তো একটা যুক্তি আপনারা বলে যাবেন, সেই যুক্তিটা প্রত্যেকটা রাজ্যবাসী মেনে নেবে, এমনটা কিন্তু হয় না। রাজনৈতিক এই যে ক্ষেত্র, পশ্চিমবঙ্গের মানুষ এতটা নিউজ সেন্সিটিভ, প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে এতটা সক্রিয়, কেউ কিন্তু রিয়াকশন দিতে বাদ রাখে না। বিরোধী দলনেতাদের মধ্যে যারা মাথা আছেন, যারা দলের শীর্ষে রয়েছেন পশ্চিমবঙ্গের মধ্যে, তারা কিন্তু প্রত্যেকেই তাদের রিয়াকশনের মধ্যে অলমোস্ট জানিয়েছেন। তার মধ্যে শুভেন্দু অধিকারী এটাকে আইন শৃঙ্খলার চরম অবনতি বলে তিনি বলেছেন। শ্রমিক ভট্টাচার্য তিনিও এই নিয়ে কিছু কথা বলেছেন। সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শুনে নিন। মুখ্যমন্ত্রী বলছেন, কি বলছেন? এই প্রথম ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী তিনি অন ক্যামেরা দাঙ্গাকারীদের সমর্থন করছেন। অন ক্যামেরা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে ওদের কোনো দোষ নেই, ওরা তো করবেই। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে 2019 সালে ভোটে বিজেপির কাছে কিছুটা পর্যদুস্ত হওয়ার পর, 18টা সিট বিজেপি পাবার পর মুখ্যমন্ত্রী যে ধরনের মন্তব্য করেছিলেন যে গরুর দুধ দেয় সে গরুর লাথি খাওয়া ভালো, আজকে সেই মন্তব্য, সিমিলার মন্তব্য আমাদের শুনতে হচ্ছে, বাংলার মানুষকে শুনতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হয়েছে, তাই হচ্ছে, বিজেপি করাচ্ছে। আমি এখান থেকে প্রশ্ন করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মাথাটা খারাপ হয়ে গেছে, নাকি মিথ্যে কথা বলতে বলতে এমন অভ্যেস হয়ে গেছে যে কোনো অবস্থাতেই তিনি মিথ্যে ছাড়া সত্যি কথা বলতে পারেন না? এই ঘটনায় শুভেন্দু অধিকারী কি বলেছে শুনে নেব। নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলায় সমস্ত যে ট্রেনগুলি বেলডাঙ্গা, রেজিনগর, বেথুয়া ডহরি স্টেশন দিয়ে যায়, কার্যত সব বন্ধ করে রেখে
এখন কি অবস্থা লেটেস্ট জানি না, দুপুর পর্যন্ত এইরকম একটা অবস্থা চলেছে। সেক্ষেত্রে রাজ্যের 15 বছর ধরে যিনি পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রী উত্তরবঙ্গ যাওয়ার পথে বলে গেছেন যে শুক্রবার একটি বিশেষ দিন, সেই দিন ওরা একটু প্রতিবাদ করে থাকে। এই হচ্ছে রাজ্যের বর্তমান অবস্থা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে অবিলম্বে এর বিরুদ্ধে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি তাদের এগিয়ে এসে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ সরকারি সম্পত্তি স্বাভাবিক জীবনযাপন করার ক্ষেত্রে যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পুলিশকে দর্শক বানিয়ে, এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল নওশাদ সিদ্দিকীর কাছে, প্রশ্ন তুলেছিল যে এই বেলডাঙ্গার ঘটনায় তার কি প্রতিক্রিয়া। নওশাদ সিদ্দিকী কি বলছেন তার প্রতিক্রিয়া শুনে নেব। তো বাবরি মসজিদ বা রাম মন্দির এই ধরনের কে সামনে রেখে বিভাজন আমি করতে পারবো না। তার পরিবারটাই বিস্তারিত বলবে কেন হয়েছে, তার পরিবার বলবে, এবং আশা করছি 0 এফআইআর করবেন বেলডাঙ্গা থানাতে। বেলডাঙ্গা থেকে পুলিশ গিয়ে এটা ইনভেস্টিগেশন করবে। দেখুন, আপনাদের মূল্যবান সময় নিয়ে আপনাদেরকে শুধুমাত্র রাজনীতির সাতকাহন শোনাতে আসিনি। এখানে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এখানে যদি কেউ কোনো জননেতা আপনাকে এইটা বলে বোঝানোর চেষ্টা করে যে সে একটা বিজেপি রাজ্যে গিয়ে মারা গেছে, তাকে পিটিয়ে মারা হয়েছে, ইন্টেনশনালি তাকে মারা হয়েছে, বিশ্বাস করবেন না। কেন করবেন না? ঝাড়খণ্ডে ইতিমধ্যে বর্তমানে 2026-এ যে সরকারটা রয়েছে সেটা হচ্ছে JMM পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সেটা কিন্তু বিজেপি নয়, উল্টে এই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কিন্তু INDIA ইন্ডিয়া অ্যালায়েন্স, সেই ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্ট ছিল আগেরবারে। এবং ঝাড়খণ্ডের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের সুসম্পর্ক রয়েছে। তার সবচেয়ে বড় উদাহরণ রিসেন্ট আপনারা যদি খেয়াল করে থাকেন যে এই কয়েকদিন আগে মালদার সভা করতে যাওয়ার আগে আমাদের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ভাড়া করে লাস্ট মোমেন্টে তিনি কিন্তু সেই হেলিকপ্টার নিয়ে সভা করতে গিয়েছিলেন। একটা রাজ্যের সাথে যদি সেই রাজ্যের সুসম্পর্ক না থাকে তাহলে হয়তো লাস্ট মোমেন্টে এই জিনিসগুলো হয়ে ওঠে না, এত বড় একটা পারমিশন, তাই না? ভেবে দেখার বিষয় আছে। পয়েন্ট নাম্বার 2, এখানে আরো একটা জিনিস বোঝার বিষয় আছে। পশ্চিমবঙ্গ থেকে এত পরিযায়ী শ্রমিক, এত ছেলে বাইরে কাজ করতে যায় কেন? প্রত্যেকের ভাতের দরকার আছে, শুধুমাত্র একটা রেশনের কয়েক কেজি চালে নিশ্চয়ই কারো সংসার চলে যায় না, সেটা যেই রাজ্যে যেইখানের যেই মানুষই হোক না কেন। একটা শিক্ষিত মানুষ এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গে ক পয়সার চাকরি পায়, আই রিপিট, কয় পয়সার চাকরি পায়। তারা তাদের ডিগ্রি অনুযায়ী তার যে অ্যাকচুয়াল ভ্যালুর যে চাকরি, সেই চাকরি কি পশ্চিমবঙ্গে পায়? ভেবে দেখার বিষয় আছে। পশ্চিমবঙ্গে যদি দেখা যায় কিছু কিছু জেলায় তো এমনও আছে প্রত্যেক 3টে কিংবা 5টা বাড়ি থেকে অন্তত একটা ছেলে পশ্চিমবঙ্গের বাইরে কাজে চলে যায়। কেন? যাতে তারা তাদের পরিবারের মুখে অন্তত ভাতটুকু তুলে দিতে পারে। 2011 থেকে 2025 পর্যন্ত যদি সংখ্যাটা দেখা যায়, 6000-এর অধিক কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে পাততাড়ি গুটিয়ে চলে গেছে, জাস্ট চলে গেছে। সেই কোম্পানিতে যদি ন্যূনতম 10টা থেকে 50টা কর্মচারী থেকে থাকে, কোনো জায়গায় 100, 200, 1000 কর্মচারী থেকে থাকে, তাহলে ভেবে দেখুন কত মানুষ 2011 থেকে 2025-এর মাঝখানে কাজ হারিয়েছেন এই রাজ্যে। তারপরে কেউ যদি রাজ্য ছেড়ে বাইরে কাজ করতে যায়, সেটা কি তাদের খুব ভুল? যদি তারা অন্য রাজ্যে গিয়ে 2 পয়সা তারা আনতে পারে, তারা যদি তাদের পরিবারের চাহিদাটুকু মেটাতে পারে, সেটা কি খুব ভুল হবে? ভেবে দেখার বিষয় রয়েছে। তাই পরিযায়ী শ্রমিককে দোষ দিয়ে লাভ নেই। রাজ্যের অবস্থাটা কি, সেখানে এখানের তরুণ তরুণীরা যোগ্য তাদের যে বেতন, সেই বেতনের চাকরি পাচ্ছে কিনা, শুধুমাত্র ভাতার উপর তাদের জীবন চলছে কিনা, সেটা কিন্তু সর্বোপরিভাবে ভেবে দেখার দরকার রয়েছে। দেখুন, বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গ যেই ধরনের অবস্থায় পৌঁছেছে, তাতেই আপনি যদি রেগুলার খবরের কাগজ পড়েন, সকালবেলা চায়ে চুমুক দিতে দিতে অন্ততপক্ষে একটা মৃত্যু সংবাদ অন্তত আপনাকে পড়তেই হবে, এমন একটা বিষয় হয়ে এসে দাঁড়িয়েছে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা এই রাজ্যে নতুন নয়, কিন্তু সেই
মানুষ, এই রাজ্যের মানুষ কেন পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যাচ্ছে, কেন তাদেরকে বাইরে যেতে হচ্ছে, সেইটা ভেবে দেখার দরকার আছে। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। অন্য কারোর কথা শুনে নয়, কোনো রাজনৈতিক দলের কথাতেই নয়, নিজের বিচার ভাবনা বুদ্ধি দিয়ে পরিস্থিতি বিচার করুন, সেই অনুযায়ী নিজের পথে নিজে চলুন। চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি, স্বাধীন, কাঁচিহীন গেরিলা সাংবাদিকতা। পাশে দাঁড়ান। নমস্কার।